আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি সবাইকে ভয়েস অফ বাংলাদেশে। ভয়েস অফ বাংলাদেশে সাথে থাকছি আমি মোহাম্মদ ইরফান হোসেন। আজ কথা বলবো আজকের বাংলাদেশ নিয়ে। আর আজকে কথা বলার জন্য আমরা আমাদের এই উপস্থাপনায় আমন্ত্রণ জানিয়েছি আমাদের একটা বিশেষ অতিথি, যার নাম মোহাম্মদ ইরফান। সো আমরা শুরুতেই মোহাম্মদ ইরফানের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই যে ইরফান কেমন আছেন আপনি। জি, ধন্যবাদ আপনাকে ইরফান। আহ, আমি ভালো আছি এবং আমার পরিবার সবাই ভালো আছে। জি, শুনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন এবং আপনার পরিবার সবাই ভালো আছে। শুরুতেই আমি দর্শকদের সুবিধার্থে আপনার পরিচয়টা আপনার কাছ থেকে দু এক লাইন শুনতে চাই। অনুগ্রহ করে যদি আপনার পরিচয়টা দু এক লাইনে দিতেন। আচ্ছা, পরিচয়ের বিষয়টা যদি বলতে চাই তাহলে হচ্ছে আমি আসলে খুবই সাধারণ একটা মানুষ। আমার নাম ইরফান অ্যান্ড আমার জন্ম হচ্ছে নাটোরে। নাটোরেই বড় হয়ে ওঠা, ওখানেই বেড়ে ওঠা। আমার লেখাপড়া, প্রাতিষ্ঠানিক শিক্ষা সব কিছু আসলে নাটোরে। আর নাটোরের বড়াইগ্রাম থানায় আমার জন্ম এবং এই মুহূর্তে আমি ঢাকায় থাকছি। দুইটা রিজন, এক হচ্ছে আমার পড়াশোনা, দুই আমার হচ্ছে চাকরি। সো আমি পড়াশোনা করছি, পাশাপাশি চাকরি করছি। সো সেই সুবাদে আমি এখন হচ্ছে ঢাকায় অবস্থান করছি। অ্যান্ড আমার পরিবারে আমার বাবা মা আছে যারা এখন গ্রামে থাকে। আমি এবং আমার ভাইয়া দুজন আসলে এই মুহূর্তে ঢাকা অবস্থান করছি। আর পরিচয় এই তো, পরিচয় যদি বলতে হয় ওই যে শুরুতে বললাম যে সাধারণ মানুষ। আমার প্রথম এবং প্রধান পরিচয় আমি একজন সাধারণ মানুষ। ধন্যবাদ ইরফান আপনাকে যে এত সুন্দর করে পরিচয়টা সবার কাছে দেওয়ার জন্য। আমরা আসলে এই মুহূর্তে যখন কথা বলছি তখন দেশের অবস্থা খুব একটা ভালো থাকার কথা না, খুবই নাজুক অবস্থা। আমরা জানি যে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, সরকার পদত্যাগ করেছে এবং অন্তর্বর্তীকালীন নতুন একটা সরকার ক্ষমতা নিয়েছে। তারা চেষ্টা করছে অনেকভাবেই আসলে দেশকে সাজানো গোছানোর। এই মুহূর্তে দেশের যে অবস্থা সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন বা আপনার যে মন্তব্য সেটা যদি আমাদের দর্শকদের বলেন। আচ্ছা, দেশের অবস্থাটা সত্যিকার অর্থেই নাজুক এবং দেশের এই মুহূর্তে যেই সিন্ডিকেট চলছে, যে লুটপাট, তারপর সংখ্যালঘুদের ইস্যুতে যে ইস্যুগুলো হচ্ছে এগুলো কিন্তু আরও বড় প্রশ্ন তৈরি করছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই বিষয়ে। আমার কাছে মনে হয় যে দেশের এই গত কয়েকটা দিন, বিশেষ করে জুলাইয়ের 19-20 কিংবা তারপরে 5 আগস্টের আগ পর্যন্ত যেই সময়টা ছিল খুবই মুমূর্ষু সময়, খুবই বেদনাদায়ক। কারণ আমি সচক্ষে সাক্ষী বলতে পারেন এবং আমি সেই আন্দোলনের একজন। তো এটা আসলে বর্ণনা করে যদি বলতে চাই তাহলে হিন্দি কিংবা কোনো বিদেশি মুভি, থ্রিলার মুভি, লোমহর্ষক যে বিষয়গুলো, যে আমার লোম দাঁড়িয়ে যাবে এরকম একটা বিষয়। তবে আমি শুধু এটুকু বলতে চাই যে দেশের যে অবস্থা এই মুহূর্তে, সেইখান থেকে হচ্ছে একটা সরকার পদত্যাগ করলো, তারপর নতুন একটা সরকার আসছে। এই সরকার দেশ গঠন করলো, সরকার গঠন করলো। তারা যেই স্টেপ নিয়ে আগাচ্ছে, তারা যেই লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছে, ওই লক্ষ্য পৌঁছানো খুবই দরকার। কারণ এটা আপামর সকল মানুষের চাওয়া যে দেশের যেই দুর্নীতি, যেই শিরা প্রশিরায় যে হচ্ছে মানুষের এর টাকা মেরে খাওয়া কিংবা ওর অধিকার খুন খুন করে নেওয়া বা ওর অধিকার যে ছিনিয়ে নেওয়া, এই জিনিসগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আমাদের আসলে খুবই দরকার এবং এই সরকারের সাপোর্টও করা দরকার। তো দেশের এই অবস্থায়, বর্তমান যে অবস্থা, কিছুটা স্থিতি মনে হলো আসলে পুরোপুরি কাভার করা সম্ভব না। বিশেষ করে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সব জায়গা থেকে আমরা অর্থনৈতিকভাবে প্রায় ভঙ্গুর, ধ্বংসের দিকে। সো আমাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকের জায়গা থেকে আসলে নিজেদেরকে প্রমাণ করতে হবে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং নিজেকে সৎ এবং দেশের জন্য কিছু করার মনোভাব নিয়ে আগাতে হবে। তাহলে হয়তো যদি কিছু হয়। দেশের এই সার্বিক পরিবেশের পর তরুণরা বারবারই একটা প্রশ্ন আসছে যে তরুণরা রাজনীতিকে উপেক্ষা করতে চায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণরা যে ছাত্র সংশ্লিষ্ট যে রাজনীতি, হোক ছাত্রলীগ, হোক ছাত্রদল কিংবা জামাত শিবির, এই জিনিসগুলো সবাই পরিহার করতে চায় কেন? তরুণরা কেন আসলে রাজনীতিকে বাদ দিতে চায় কিংবা রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে চায়? এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা একটু জানাবেন দর্শকদের। আচ্ছা, দেখেন যে রাজনীতি জিনিসটা আসলে সবাই পছন্দ করবে বিষয়টা এরকম না। আবার সবার যে অপছন্দ করে তাও কিন্তু না। তবে বিশেষ করে ছাত্ররা যারা রাজনীতির বিপক্ষে বা রাজনীতি করতে অপছন্দ প্রকাশ করছে এই মুহূর্তে, তাদের বিশেষ কিছু কারণ আছে। তার মধ্যে আমার কাছে মনে হয় যে
পড়াশোনার মধ্যে যখন রাজনীতি জিনিসটা ঢুকে তখন জিনিসটা আসলে অন্যদিকে মোড় নেয়। দেখেন, আপনি যখন পড়ার টেবিলে থাকার কথা, ঠিক ওই মুহূর্তে আপনাকে যখন কোনো বড় ভাই রাজনীতির পরিচয় দিয়ে আপনাকে বলবে মিছিলে চলো, এটা করো, ওটা করো, তখন স্বাভাবিকভাবে আপনার ওই মেন্টালিটি সেট আপটা থাকে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা অনেক ফোর্সফুলি করানো হয়। মানে আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের স্বাধীনতা আছে, আমি রাজনীতি করতে পারি, নাও পারি, কিন্তু দেখা যায় যে বড় বড় ইউনিভার্সিটিস হলে থাকার সিট পাওয়ার জন্য রাজনীতি করাটা বাধ্যতামূলক। মিছিল, মিটিং, সমাবেশ এগুলো করতে হবে। তার থেকে বড় কারণ আমার কাছে মনে হয় যে রাজনীতি না করা, সেটা হচ্ছে চাটুকারিতা। আমাদের তরুণ সমাজ অনেক স্মার্ট, অনেক মেধাবী, এরা চাটুকারিতা পছন্দ করে না। অন্যের পা চেটে কিংবা অন্যকে তেল মেরে নিজের মেধাকে ছোট করে, এই জিনিসটা না মানে কোনো স্টুডেন্টই চায় না। এবং দেখেন, এই আন্দোলনে যারা মাঠে ছিল এবং নেতৃত্ব দিচ্ছে ম্যাক্সিমাম খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং খুব হচ্ছে মেরিটিয়াস স্টুডেন্ট। তারা আসলে যে মেধার পরিচয় দিয়েছে, এটা স্বীকার করতে বাধ্য যে তারা অসম্ভব মেধাবী এবং অসম্ভব সাহসী। এই মেধাবী এবং সাহসী মানুষদেরকে যখন দমায় রাখা হয়, চাটুকারি করতে বলা হয়, তারা এই জিনিসটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। হতে পারে এটা একটা কারণ যার কারণে এই তরুণ সমাজ আসলে রাজনীতিকে উপেক্ষা করতে চায় এবং রাজনীতি করতে চায় না। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। ছোট্ট করে আপনার কাছে জানতে চাইব, সাধারণ মানুষের এই মুহূর্তে চাওয়াটা আসলে কি? আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আমি একজন সাধারণ মানুষ, তো ওই কাতারে থেকে সাধারণ মানুষের চাওয়ার কাতার থেকে আমার চাওয়া এবং সাধারণ মানুষের সাথে প্রায় একই হওয়ার কথা। যদিও সবার কথা জানি না, তবে এই মুহূর্তে এজ এ সাধারণ মানুষ হিসেবে আমার চাওয়া, দেশে যেই আইন শৃঙ্খলার জায়গা থেকে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেটা ফিরে আসুক। দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে, লুটপাট, ডাকাতি, রাহাজানি, ইভেন অনেক জায়গায় মারামারি, হানাহানি, এই জিনিসগুলো আপাতত থামুক, স্থিতিশীল অবস্থায় চলে আসুক। এবং আমাদের যেই ইনস্টিটিউশনস আছে, যেমন হচ্ছে বিচারালয় বা হচ্ছে বিভিন্ন আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, এরকম কিছু জিনিস আছে যেগুলোর কাজ করা খুব 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 দরকার। এবং আমরা শুরুতেই বলছি যে আমাদের আসলে শিরা প্রশিরা আসলে দুর্নীতি এমনভাবে ঢুকে পড়েছে যেটা আসলে চাইলে রাতারাতি সম্ভব না। তবে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করতে, বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে এবং প্রাউডলি বলতে যে ইয়েস, উই আর বাংলাদেশি। সো বাংলাদেশি পরিচয় যেন আমরা প্রাউডলি দিতে পারি এবং আমাদের যে মৌলিক অধিকার সেগুলো যেন আমরা পাই। পাশাপাশি আমার যেন রাতে ঘুমাতে গিয়ে বারবার ভাবতে না হয় যে আমাকে এখান থেকে গুম করে নেওয়া হবে কিংবা আয়না ঘরে নেওয়া হবে, হাওয়া ঘরে নেওয়া হবে। সো মোরাল অফ দ্য স্টোরি যদি শর্ট করে বলতে চাই, শান্তি চাই। এই মুহূর্তে সাধারণ মানুষের একটাই চাওয়া, সেটা হচ্ছে শান্তি। ধন্যবাদ ইরফান আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে আরও দূর আগিয়ে নেওয়ার জন্য। যারা দর্শকরা রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই 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 আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। এবং এই পুরো অনুষ্ঠানটাই মূলত ছিল ট্রায়াল। যদি এরকম অনুষ্ঠান চান এবং আমরা প্রকৃতপক্ষে অনুষ্ঠানটা আরও আগে নিতে চাই, অবশ্যই দর্শক আমরা আমন্ত্রণ জানাবো। সেই দর্শকদের মধ্যে আপনিও থাকবেন হয়তো। ভয়েস অফ বাংলাদেশের এই অনুষ্ঠানটা সম্পূর্ণটাই আসলে সাজানো হয়েছে আপনার আমার কণ্ঠ দিয়ে, আপনার আমার চিন্তাভাবনা। আপনি একজন সাধারণ মানুষ, আপনি কি চিন্তাভাবনা করেন, আমি একজন সাধারণ মানুষ, আমি কি চিন্তাভাবনা করি, আপনার এবং আমার দুজনের যে চিন্তাভাবনা, সেই কথাগুলো আলোকপাত হবে আমাদের ভয়েস অফ বাংলাদেশে। ভয়েস অফ বাংলাদেশের যদি অতিথি হিসেবে আপনিও জয়েন করতে চান আমাদের সাথে, তাহলে অবশ্যই আপনাকে আমন্ত্রিত। আপনি আমাদের ইমেল করতে পারেন অথবা আমাদের এই পেজে মেসেজ দিতে পারেন আপনার ডিটেলস, কী বিষয়ে কথা বলতে চান, এই বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। ভয়েস অফ বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।